সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ৪৩তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। দু একদিনের মধ্যেই সূর্য বুঝতে পারল যে কলকাতার নিজের বাড়িতেও সে নিজেকে ঠিক মানিয়ে নিতে পারছে না। তার ব্যাপারটা তো ঠিক ঘরের ছেলে ঘরে ফিরে আসা নয়। কোনোদিনই সে পুরোপুরি পারিবারিক জীবনের মধ্যে থাকার সুযোগ পায়নি। মাঝখানে কয়েকটা বছর শুধু এক যৌথ পরিবারের মধ্যে নিজেকে মেলাবার চেষ্টা করে বিড়ম্বিত হয়েছে। এখন ফিরে আসার পর এখানে এমন কেউ নেই যার প্রতি সে কোনো টান অনুভব করতে পারে। এত বড় বাড়িতে শুধু বাবা আর ছেলে। বড়বাবু তার সেই ৩ তলার ঘরটিতেই আছেন। এত বয়স হয়েছে, সিঁড়ি দিয়ে উঠতে গেলে বেশ হাঁফ ধরে, তবু ঘর বদলাননি। সূর্য থাকে দোতলায়, বাকি ঘরগুলো সব তালাবন্ধ। বড়বাবু এতদিন পর ছেলেকে ফিরে পেয়ে তাকে আদর যত্ন করার জন্য খুব উন্মুখ, কিন্তু তিনি জানেন না ছেলে কি খেতে ভালোবাসে, কিসে ছেলের মনে স্ফূর্তি হয়। এসব কথা তিনি মুখ ফুটে জিজ্ঞেস করতেও পারেন না। ঠাকুর চাকরদের শুধু বারবার সতর্ক করে দেন, দেখবি দাদাবাবু কি চান। বড়বাবুর ঘুম ভাঙে খুব ভোরে। তাকে চা দেওয়া হয় প্রত্যেক দিন ঠিক 5:30টার সময়। চা খেয়ে কিছুক্ষণ ছাদে পায়চারি করে তিনি নিচে নেমে আসেন। নামবার সময় সিঁড়ির পাশেই ছেলের ঘরে একবার উঁকি মারেন। ছেলেকে তিনি সকাল সকাল ডাকতে চান না। ওর শরীরের ওপর দিয়ে বহু অনিয়ম অত্যাচার গেছে, এখন একটু ভালো করে ঘুমিয়ে নিক। কিন্তু প্রত্যেক দিনই দেখেন সূর্য আগেই ঘুম থেকে উঠে একখানা বই নিয়ে পড়তে বসে গেছে। দিনের অধিকাংশ সময়ই সূর্য বই নিয়ে কাটায়। জেলখানা থেকে এই অভ্যেসটি নিয়ে এসেছে। বড়বাবু তখন সূর্যর ঘরে ঢুকে বলেন, জানলা টানলাগুলি সব খুলিসনি কেন? এত কম আলোয় পড়লে চোখ খারাপ হয়ে যাবে। জেলখানার সেলে যে কয়েক বছর কাটিয়ে এসেছে, বেশি আলোই বোধ হয় তার এখন সহ্য হয় না। বড়বাবু নিজেই জানলাগুলো খুলে দেন। বাইরের রৌদ্রোজ্জ্বল সকাল ঘরের মধ্যে প্রবেশ করে। সূর্যর ঘরের নতুন রং করা দেয়ালগুলো ঝকমক করে। সূর্যর ঘরের দেয়ালগুলোতে একটাও ছবি বা ক্যালেন্ডার নেই। হঠাৎ বড়বাবুর মনে হয় সূর্যর মায়ের একখানা ছবি বাঁধিয়ে রাখা উচিত ছিল। বুলবুলের একটা মাত্র ছোট ছবি আছে তার কাছে, বিবর্ণ হয়ে এসেছে এতদিনে, যদি বড় করা যায়। বড়বাবু বললেন, মুখটুক ধুয়ে নে, আমি নিচে যাচ্ছি, ঠাকুরকে বলছি জল খাবার দিতে। বড়বাবু নিচ থেকে খবরের কাগজ কুড়িয়ে এনে বাড়ির তদারকি করে আবার ফিরে আসেন দোতলার খাবার ঘরে। সূর্য না আসা পর্যন্ত অপেক্ষা করেন। সূর্য এসে নীরবে টোস্টে মাখন লাগাতে শুরু করে দেয়। তার এক হাতে তখনও বই। বড়বাবু এক দৃষ্টে ছেলের দিকে তাকিয়ে থাকেন, কোনো কথা খুঁজে পান না, অথচ অনেক কথাই বলার আছে। কিন্তু ছেলের সঙ্গে বন্ধুত্ব করার কোনো সুযোগই তো তার হলো না। ডিম খেলি না? সূর্য বই থেকে চোখ না তুলে বলল, না, খেতে ইচ্ছে করছে না। তোর শরীর ভালো আছে তো? তুই বাইরের কোনো জায়গা থেকে ঘুরে আসবি? এবার বই মুড়ে রেখে সূর্য মুখ তুলে তাকালো। পিতা পুত্রে চোখাচোখি হলো। দুজনেই চোখ সরিয়ে নিল প্রায় একসঙ্গে। সূর্য বলল, কোথায় যাব? তোর শরীর সারাবার জন্য যেখানে যেতে ইচ্ছে হয়। যদি কোনো পাহাড়ি জায়গায় যেতে চাস। আমার শরীর তো বেশ ভালোই আছে। এ কথা ঠিক, সূর্যর স্বাস্থ্য এখন বেশ চমৎকার। সুগঠিত দীর্ঘ শরীর, চোখ দুটি উজ্জ্বল। তবে অন্যান্য 22 বছরের যুবকদের মতন তার মুখে সেই সরল লাবণ্যের ভাবটা আর নেই। 4 বছরের কারাবাসী তাকে অনেক অভিজ্ঞ করে তুলেছে। সে কদাচিৎ হাসে, তবু সেই হাসির সময়ও তার মুখে এই পৃথিবীকে চিনে নেওয়ার একটা ভাব ফুটে ওঠে। তোর মার কথা তোর একটুও মনে আছে? এই আকস্মিক প্রসঙ্গ পরিবর্তনে সূর্য সামান্য একটু চমকে উঠল। বড়বাবু এই বিষয়ে কোনো দিন সূর্যের সঙ্গে কোনো কথা বলেননি। সূর্য মুখ নিচু করে
টেবিলের ওপর ডান করতল মেলে সেই দিকে তাকালো। নিচু গলায় বলল, হ্যাঁ, একটু একটু। তোর মনে থাকার কথা নয়, তখন তোর বয়স খুবই কম। অবশ্য তোর দুজন মা ছিল, দ্বিতীয় মায়ের কথা হয়তো। দুজনের কথাই আমার মনে আছে। তোর নিজের মা আত্মহত্যা করেছিলেন। এই কথাটা বলে বড়বাবু তীব্র চোখে ছেলের দিকে তাকিয়ে রইলেন। তিনি এর প্রতিক্রিয়া লক্ষ্য করতে চান। তার এই দুর্বোধ্য স্বভাবের ছেলের কোনো দিকে কোনো দুর্বলতা আছে কিনা এটা জানা যেন তার বিশেষ দরকার। সূর্য স্বাভাবিক গলায় বলল, কেন? তা আমি জানি না, কেউ জানে না। দুজনেই একটুক্ষণ চুপচাপ থাকার পর বড়বাবু বললেন, তোর মা খুব বড় শিল্পী ছিলেন। যারা তাকে দেখেছে কোনো দিন ভুলতে পারবে না। সূর্যর মুখ দেখে মনে হয় সে তার মায়ের প্রসঙ্গ নিয়ে কারোর সঙ্গে আলোচনা করতে চায় না, এমনকি নিজের বাবার সঙ্গেও না। সে যেন খাবার টেবিল থেকে উঠে পড়ার জন্যই ছটফট করছে। তোর মায়ের অনেকগুলো মোহর আছে আমার কাছে, সেগুলো আমি তোর কাছেই দিয়ে যেতে চাই। আমি নিয়ে কি করব? আমার যা কিছু আছে তোকে এবার বুঝে নিতে হবে। আমি আর কতদিন থাকবো? এবার তো একদিন যেতেই হবে। সূর্য খুব বুদ্ধিমানের মতন মৃত্যুর প্রসঙ্গটা বুঝতে পেরেও ভাবাবেগের প্রশ্রয় দিল না। সেটা এড়িয়ে গিয়ে বলল, আপনি কি শিগগিরই কোথাও যাচ্ছেন? বড়বাবুও বুঝতে পারলেন ছেলের মনোভাব। তিনিও একটু ইতস্তত করে বললেন, ভাবছি একবার এলাহাবাদ, গোয়ালিয়র ওসব দিকে ঘুরে আসব। তোর মায়ের অনেক স্মৃতি আছে ওইসব জায়গায়। তুই যাবি আমার সঙ্গে? আপনি একাই ঘুরে আসুন। তুই তাহলে এখানে একলা একলা কি করবি? আমার কোনো অসুবিধা হবে না। সূর্য উঠে পড়ল টেবিল থেকে। বড়বাবু একটু আহতভাবে তাকিয়ে রইলেন। নিজের মায়ের সম্পর্কেও ছেলেটার আগ্রহ এত কম, অথচ তিনি তার মায়ের কথা শুনবার জন্য বারবার ছুটে যেতেন ভবানীপুরে। বড়বাবু চুপ করে ভাবতে লাগলেন নিজের মায়ের কথা। প্রায় ৭০ বছর আগে মৃতা এক কিশোরী বালিকা ছিল তার মা। এ কথা ভাবতে কিরকম অবাক লাগে। যারা মরে যায় তাদের বয়স বাড়ে না। স্মৃতিতে তার মায়ের চেহারা অন্যদের মুখে শুনে শুনে তিনি নিজে সেটা সৃষ্টি করেছেন, চিরকাল কিশোরীই থেকে যাবে। আর তার ছেলে আজ বার্ধক্যের মধ্যসীমায়। ঘোর ভেঙে বড়বাবু উঠে পড়লেন। মনে মনে ঠিক করলেন যে কোনো উপায়ই হোক চিররঞ্জনকে সপরিবারে এ বাড়িতে আবার ফিরিয়ে আনতেই হবে। আর কেউ উপস্থিত না থাকলে ছেলের সঙ্গে একা একা তিনি কিছুতেই কথাবার্তা জমাতে পারছেন না। তার নিজেরও তো কথা বলার কোনো সঙ্গী নেই, অথচ তিনি ভেবে রেখেছিলেন ছেলেটা ফিরে এলে তার মনের গুমট ভাব কেটে যাবে, সারা বাড়িটাও আবার জমজমাট হয়ে উঠবে। সূর্য সারাদিনই প্রায় নিজের ঘরেই বই পড়ে কাটায়। কোথায় যাবে বুঝতে পারে না। তার কোনো বন্ধু নেই। পলাতক জীবন শুরু হবার পর থেকে সে যাদের সঙ্গে কাটিয়েছে তাদের কথাই বারবার মনে পড়ে। তারা তো অনেকেই বেঁচে নেই, কিংবা কোথায় থাকে সে জানে না। তার জীবন দর্শন এখন অনেকটা বদলে গেছে। এখন তার প্রায়ই মনে হয় যোগানন্দর মৃত্যুর জন্য সেই অনেকটা দায়ী। যোগানন্দ দল ছেড়ে সংসারের আশ্রয়ে গিয়ে লুকিয়েছিল। সূর্য অতখানি হিংস্রতার সঙ্গে তাকে টেনে না বার করলেই তো পারত। তাতে কি ক্ষতি হতো দেশের? মহাসমুদ্রের মতন এই দেশে সব কিছুই তলিয়ে যায়, কোনো কিছুতেই আঁচড় পড়ে না। মাঝে মাঝেই বিদ্যুৎ চমকের মতন মনে পড়ে শ্রীলেখার কথা। সূর্যের মাঝে মাঝেই দৃষ্টি বিভ্রম হয়। সে হঠাৎ হঠাৎ শ্রীলেখাকে দেখতে পায়। তার নাকে ভেসে আসে শ্রীলেখার চুল কিংবা শরীরের গন্ধ, যেন এই মাত্র শ্রীলেখা কাঁদল। বই থেকে মুখ তুলে সূর্য দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শ্রীলেখার অপূর্ব সুন্দর থুতনি সে কাল্পনিক হাতে স্পর্শ করে। তারপর মুখ ফিরিয়ে নিয়ে ভাবে, জেলে থাকতে থাকতে তার মনটা দুর্বল হয়ে গেছে।
এরকম দিবাস্বপ্ন দেখার অভ্যেস তো তার আগে ছিল না। দু একদিন বাড়িতে বন্ধ থাকার পর সূর্য ঠিক করল সে তার জেলখানার সঙ্গীদের সঙ্গেই দেখা করবে। অতুল প্রসাদের বাড়ি বসিরহাটের দিকে। সেখানে গিয়ে তাকে সে শুনিয়ে আসবে লেবু গাছটার কথা। তার আগে সে গেল শান্তিপ্রসাদের বাড়িতে। রাজবল্লভ পাড়ায় ওদের বাড়ি। সেখানে গিয়ে সূর্য একটা আঘাত পেল। জেলখানাতেই শান্তিপ্রসাদের মাথায় গোলমাল দেখা গিয়েছিল। সে রোগ আর সারেনি। এখন সে বদ্ধ উন্মাদ। অন্য সবাই ছাড়া পেলেও শান্তিপ্রসাদের আর মুক্তি নেই। শান্তির বাবা সূর্যর পরিচয় পেয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। সূর্যর মুখ দিয়ে কোনো কথা সরে না। সে জানে না কোনো সান্ত্বনা বাক্য। তার মনে পড়ে শান্তিপ্রসাদের বড় বড় জুলপির চুল ধরে টেনে টেনে উপড়ে দিয়েছিল এক সিআইডি অফিসার। শান্তিপ্রসাদ তখন একটুও চেঁচায়নি। তার পায়ের উপর জুতো শুদ্ধ দাঁড়িয়ে নাচানাচি করেছে দুজন পুলিশ। তখনও মনের জোর অটুট ছিল শান্তিপ্রসাদের। তবু কেন মোটামুটি নিরুপদ্রব কারাবাসের সময় শান্তিপ্রসাদ পাগল হয়ে গেল কে জানে। মায়ের মৃত্যু সংবাদ কি শারীরিক অত্যাচারের চেয়েও বেশি প্রভাব ফেলতে পারে? হঠাৎ সূর্যর অসম্ভব রাগ হয়। ইচ্ছে করে যে কোনো একটা জিনিস হাতে নিয়ে মট করে ভেঙে ফেলে। দেয়ালে শান্তিপ্রসাদ আর তার মায়ের যে ছবিটা ঝুলছে সেটাই আছড়ে ভেঙে ফেললে কেমন হয়? শান্তিপ্রসাদের বাড়ি থেকে বেরিয়ে সূর্য কিছুক্ষণ রাস্তায় রাস্তায় ঘোরে। সে ভাবে যে তার একটা কিছু করা দরকার। জেল থেকে ছাড়া পাবার আগে সে প্রায়ই ভাবত কোনো ক্রমে বাইরে বেরোতে পারলে আবার এই সংগ্রামেই ঝাঁপিয়ে পড়বে। কোনো কাজ অসমাপ্ত রাখা তার স্বভাব নয়। স্বাধীনতার লড়াইও তার নিজের জীবনে অন্তত অসমাপ্ত সে রাখবে না। কিন্তু কিভাবে কাজ শুরু করবে, কোন দল, কিছুই সে জানে না। তার নিজের দল ছিন্ন ভিন্ন হয়ে গেছে। প্রথম যখন সে হরকুমারের সংস্পর্শে আসে তখন তার কোনো রাজনৈতিক শিক্ষা ছিল না। সে ওদের সঙ্গে যোগ দিয়েছিল নিছক জেদের বশে। জেলখানায় কিছু কিছু বই পড়ে সে খানিকটা তত্ত্ব শিখেছে, কিন্তু প্রত্যক্ষ রাজনীতি সম্পর্কে তার এখনো কোনো অভিজ্ঞতা হয়নি। গুপ্ত সমিতিতে যারা কাজ করেছে, প্রকাশ্য জীবনে যেখানে বহু মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করতে হয়, সেখানে তারা দিশেহারা হয়ে যায়। নতুন জোয়ার এসেছে গণ আন্দোলনের। এখানে পুরনো কায়দার বিপ্লবীরা অপাংক্তেয়। তাছাড়া সূর্য লক্ষ্য করছে কলকাতার রাজনৈতিক তৎপরতা হঠাৎ যেন কমে গেছে। আগেকার মতন মিছিল কিংবা সভা সমিতিও আর চোখে পড়ে না। যুদ্ধ শেষের পর মারাত্মক ইনফ্লেশনে যে যার সংসার সামলাতে ব্যস্ত। রাম, শ্যাম, যদু, মধু যারা সকলেই যুদ্ধের সময় কিছু না কিছু চাকরি পেয়েছিল, এখন পটাপট চাকরি চলে যাচ্ছে তাদের। চালের দোকান, কাপড়ের দোকান শুধু নয়, কয়লার দোকানের সামনেও লম্বা লাইন। বাড়ির ঝি চাকররাও কন্ট্রোল আর লাইন এই ইংরেজি শব্দ দুটি সব সময় ব্যবহার করে। একদিন ক্ষিতীশদার সঙ্গে দেখা হয়েছিল কলেজ স্ট্রিটে। কাঁধে একটা বিরাট থলেতে ভর্তি স্কুল পাঠ্য বই। ব্রজগোপালের সঙ্গে শিয়ালদার এক মেসে এই ক্ষিতীশদার সঙ্গে পরিচয় হয়েছিল সূর্যর। পুরনো আমলের দেশকর্মী, ছুটকো ছাটকাভাবে বেশ কয়েকবার জেল খেটেছেন। একে দেখে সূর্য খুব খুশি হয়ে উঠল। তবু নিজেদের পুরনো দিন সম্পর্কে কথা বলা যাবে। ক্ষিতীশদা প্রথমে চিনতে পারলেন না সূর্যকে। ভুরু কুঁচকে বললেন, কে বলো তো তুমি ভাইটি? কোথায় দেখেছিলে আমায়? রাজশাহীতে? তুমি কি রাজশাহীর মনোরঞ্জনদার ছেলে? সূর্য পূর্ব পরিচয় দিতেই ক্ষিতীশদা বললেন, হো হো, তুমি সেই যুবরাজ। তোমাকে ভুলে যাওয়া তো আমার উচিত হয়নি। চেহারা অনেক বদলে ফেলেছ। ব্রজগোপাল যেদিন প্রথম তোমাকে নিয়ে এলো, আমি বলেছিলাম এই যুবরাজটিকে কোথায় পেলে? সূর্য জিজ্ঞেস করল, আপনি এত বইপত্র নিয়ে কোথায় যাচ্ছিলেন? ক্ষিতীশদা সূর্যর হাত ধরে বললেন, বলছি, সব বলছি। এসো একটু গোল দিঘিতে বসি, দুটো সুখ দুঃখের কথা বলা যাক। ক্ষিতীশদার বয়স এখন প্রায় ৪৫-এর কাছাকাছি। এর মধ্যেই চোখের নিচে কালো ছোপ, কিন্তু মুখে হাসি লেগে আছে। বই ভর্তি থলেটা পাশে নামিয়ে রেখে তিনি হাতছানি দিয়ে একটা আলু কাবলিওয়ালাকে ডাকলেন। পচা আলু যাতে না দেয় এবং কাবলি ছোলা যাতে বেশি পরিমাণে দেয়, সেজন্য সেদিকে নজর রেখে দাম দেবার সময় আবার দরাদরি করতে লাগলেন। সূর্য কিছু একটা বলতে যেতেই তিনি বললেন,
ওহ, তুমি কোনো কথা বলবে না, আমি আজ তোমাকে খাওয়াচ্ছি। 4টি ফুটো পয়সা লোকটিকে গুনে দিয়ে তিনি সূর্যর হাতে এক পাতা আলু কাবলি তুলে দিলেন এবং নিজে একটা নিয়ে বেশ তাড়িয়ে তাড়িয়ে খেতে লাগলেন। বললেন, "হ্যাঁ, প্রায় 2 মাস বাদে শখ করে 4টি পয়সা খরচ করলাম, বুঝলে ভাইটি? দিনকাল বড় খারাপ।" সূর্য অবাক হয়ে তাকিয়ে রইল। ক্ষিতীশদা বললেন, তোমার কি খবর বলো? রোজগার পাতির কিছু ব্যবস্থা আছে? না হলে আমি সুরেশদাকে ধরতে পারি। সূর্য জিজ্ঞেস করল, দাদা আপনি কি করছেন? ক্ষিতীশদা একগাল হেসে বললেন, আমি আমি এখন জোয়াল বইছি। এতদিন তো বেশ জেলের ভাত জুটে যাচ্ছিল, এখন আর কে খেতে দেবে বলো? বিয়ে করে ফেলেছিলাম অনেক আগে, সব দায় দিয়ে রেখেছিলাম আমার বাপের ঘাড়ে। বাবা হঠাৎ মারা গিয়ে আমাকে বিপদে ফেলে দিলেন, এখন গোটা সংসারের জোয়াল আমার ঘাড়ে। রোজগারপাতি কি করা সোজা? আমরা নাম কাটা সেপাই, আমাদের তো আর কোথাও চাকরি জুটবে না। গিয়ে ধরলাম সুরেশদাকে। সুরেশদা বললেন, চাকরি তো দিতে পারছি না, কিছু লেখো টেখো, যা পারি দেব। লিখে মাসে 20-25 টাকা পাই, তাতে তো আর সংসার চলে না। তাই বইয়ের ব্যবসা ধরেছি। স্কুলে স্কুলে গিয়ে টেক্সট বই সাপ্লাই করি, হেডমাস্টারদের কাছে গিয়ে প্রাক্তন রাজবন্দি এই বলে কাঁদুনি গাই। যেন একটা দারুণ হাসির ব্যাপার। ক্ষিতীশদা অনেকক্ষণ ধরে হাসলেন, তারপর হঠাৎ হাসি থামিয়ে বললেন, আমি গুজব শুনেছিলাম তুই মারা গেছিস। সূর্য হেসে বলল, না, মরিনি। ভালো ভালো, বড় খুশি হয়েছি। অনেকেই তো মরে হেজে গেছে, যে কটা বেঁচে আছে আমার মতন, এখন পেটের জ্বালায় ধুঁকছে। তোর কম বয়স, বড় খুশি হয়েছি। আরেক পাতা আলু কাবলি খাবি? না। তুই তাহলে এখন কি করবি? সে কথাই তো আপনাকে জিজ্ঞেস করতে চাইছি। আমাদের এখন কি করা উচিত? এ সময়ে আমাদের কি কিছুই করার নেই? ক্ষিতীশদা মুখে একটা তিক্ত ভঙ্গি করে বললেন, কিছু না, কিছু না। এই পোড়ার দেশের জন্য আর কিছু করা উচিত না। এখন যে যার নিজের ধান্দা দেখো। কিন্তু ক্ষিতীশদা, আমরা এতদিন যা করলাম তার সবই কি ব্যর্থ হয়ে যাবে? হয়ে যাবে কি, হয়ে গেছে, সব নষ্ট। কি চলছে এখন এ দেশে? একে কি রাজনীতি বলে, না কুকুরের কামড়া কামড়ি? সূর্য একটু দুঃখিতভাবে বলল, ক্ষিতীশদা, আমরা কি তবে সব চুপ করে দেখব? ক্ষিতীশদা ধমক দিয়ে বললেন, তাছাড়া আর কি করবি? গোল্লায় যাকে দেশ, এদেশের কিচ্ছু হবে না। এখন দরকার কাদের জানিস? যারা এদের সবাইকে শেষ করে ফেলবে। আমরা কি জন্য স্বাধীনতার লড়াই করলাম? কতকগুলো ব্যবসায়ী আর ব্যারিস্টারের হাতে ক্ষমতা যাবে বলে? এখন সব শালা হিন্দু মুসলমান নিয়ে লাফাচ্ছে। আরও কিছুক্ষণ কথা বলার পর ক্ষিতীশদা উঠে চলে গেলেন। বইয়ের থলিটার ভারে তাকে একটু কুঁজো হয়ে হাঁটতে হয়। সে অবস্থায় বেশ কৃতিত্বের সঙ্গে দৌড়ে একটা চলন্ত ট্রামে উঠে পড়লেন। সূর্য আরও কিছুক্ষণ বসে রইল সেই বেঞ্চে। বর্তমানের রাজনীতি সে সত্যিই বুঝতে পারে না। দেশে একটা হাওয়া উঠে গেছে যে ইংরেজ এবার সত্যিই এদেশ ছেড়ে চলে যাবে। 1948 সালেই তারা ক্ষমতা হস্তান্তরিত করছে। এখন স্বাধীনতার প্রশ্ন আর বড় নয়, এখন শুধু ভাগাভাগির প্রশ্ন। আবার এসেছে ক্যাবিনেট মিশন। লর্ড ওয়াভেল গান্ধীর সঙ্গে ঘন ঘন বৈঠকে বসছেন, আর সব বানচাল করে দিচ্ছেন জিন্না। গান্ধীজি যতই ঈশ্বর আল্লাহ তেরে নাম করুন, জিন্না সাহেবের চোখে তিনি হিন্দুই রয়ে গেলেন, এবং কংগ্রেস নিছক হিন্দুর পার্টি। এই কংগ্রেসের হাতে দেশের ভার দিয়ে গেলে মুসলমানদের জীবন বিপন্ন হবে। জিন্না ততদিনে দেশের মুসলমানদের প্রায় বুঝিয়ে ফেলতে সক্ষম হয়েছেন যে হিন্দু ও মুসলমানদের পক্ষে পাশাপাশি শান্তিতে থাকা সম্ভব নয়। হিন্দু আর মুসলমানরা এতকাল পরে ঘুম ভেঙে উঠে জানতে পারল যে তারা দুটো আলাদা জাত, তাদের দেশও আলাদা। মৌলানা আবুল কালাম আজাদ কংগ্রেসের প্রথম সারির নেতা, এবং তিনি পাকিস্তান চিন্তার বিরোধী বলে কলকাতার মুসলমানরা ঈদের নামাজের সময় তাকে ইমামের কাজ করতে দিতে অস্বীকার করে। ইসলামী শাস্ত্রে এত বড় পণ্ডিতকেও হিন্দু ঘেঁষা অপবাদ নিতে হয়।
জিন্না তাকে অত্যন্ত কটু ভাষায় জানান, I refuse to discuss with you, by correspondence or otherwise, as you have completely forfeited the confidence of Muslim India. মুসলিম ইন্ডিয়া বা পাকিস্তানের চেহারা যে কীরকম হবে সে সম্পর্কেও সাধারণ মানুষের কোনো স্পষ্ট ধারণা নেই। অনেকেই ভাবছে মুসলমান প্রধান রাজ্যগুলিতে আলাদা আলাদা পাকিস্তান হবে। ভারতের বিভিন্ন প্রান্তের মুসলমানরা ভাবছে তারা সকলেই পাকিস্তান হলে তার সুযোগ সুবিধা ভোগ করবে। মুষ্টিমেয় ক্ষমতালোভী গোষ্ঠীর চক্রান্ত যাদের চোখে ধরা পড়েছে তারাও এখন কিংকর্তব্য বিমূঢ়। সূর্য এর আগের সময়টায় জেলে কাটিয়েছে বলে রাজনীতির এই নতুন অবস্থাটার সঙ্গে সে পরিচিত ছিল না। এখন সে বাইরে এসে দেখছে সাম্প্রদায়িক প্রশ্নটাই দেশ জুড়ে আলোড়ন তুলেছে, অথচ এ সম্পর্কে তার কোনো অভিজ্ঞতাই নেই। এখন যদি তাকে আবার নতুন করে লড়াই শুরু করতে হয় তাহলে কার বিরুদ্ধে লড়াই হবে? নিজে সে এসব প্রশ্নের উত্তর খুঁজে পায় না বলে ক্ষিতীশদার সঙ্গে যোগাযোগ রাখতে চাইল। প্রায় সে কলেজ স্ট্রিটে চলে আসে ক্ষিতীশদার সঙ্গে দেখা করতে। একদিন ক্ষিতীশদা বললেন, চল তোকে সুকল্যাণের বাড়িতে নিয়ে যাই। সুকল্যাণকে মনে আছে তোর? সূর্য বলল, এই নামের কারোর সঙ্গে আমার পরিচয় হয়নি। ক্ষিতীশদা অবাক হয়ে বললেন, সুকল্যাণকে চিনিস না? দীপ্তিকেও চিনিস না? সূর্য এবারও দুদিকে মাথা নাড়ল। ক্ষিতীশদা বললেন, চল তোর আলাপ করলে ভালো লাগবে, আমাদের পুরনো লোক, আমি প্রায়ই দীপ্তের হাতের চা খেয়ে আসি। সূর্য সত্যিই এর আগে সুকল্যাণ কিংবা দীপ্তি এই নামের কারুকে দেখেনি, তবু সে কৌতূহলী হয়ে ক্ষিতীশদার সঙ্গে চলল। হাজরার মোড়ের কাছেই মোটামুটি একটা নতুন বাড়ির দোতলায় উঠে গেলেন ক্ষিতীশদা। সিঁড়ির কাছটা একটু অন্ধকার ছিল, তাই যে মহিলা দরজা খুললেন সূর্য তার মুখটা ভালো করে দেখতে পায়নি। মহিলাটি সূর্যের দিকে তাকিয়ে বললেন, হে কি তুমি, কেমন আছো? সূর্য বিস্মিতভাবে তাকিয়ে রইল। মহিলাটি মুখ টিপে হেসে বললেন, এর মধ্যেই ভুলে গেলে, চিনতে পারছো না? মহিলাটির মাথায় কোকড়া চুল পাতা কেটে আঁচড়ানো, ধারালো মুখ, সোনালি ফ্রেমের চশমা, ঠোঁটে চাপা হাসি। সূর্য ঘরে পা দেবার পর তিনি জিজ্ঞেস করলেন, কি অমর, এখনো চিনতে পারছো না? সূর্য অস্ফুট গলায় বলল, বনলতা মাসি। মহিলাটি ক্ষিতীশদার দিকে তাকিয়ে বললেন, ক্ষিতীশদা, একে কোথা থেকে পেলেন? ক্ষিতীশদা কাঁধের ঝোলাটি একপাশে নামিয়ে রেখে বললেন, রাস্তা থেকে কুড়িয়ে পেলাম। কলকাতার রাস্তায় এখনো এরকম দু একটা মণিমাণিক্য মেলে। নে দীপ্তি, একটু চায়ের জল বসা, বড্ড তেষ্টা পেয়েছে। মহিলা আবার সূর্যের দিকে চেয়ে বললেন, আমার নাম বনলতা নয়, আমার নাম দীপ্তি। সূর্য বলল, আমার নামও অমর নয়, আপনি আমাকে অমর বলেই জানেন, আমার নাম সূর্য। মহিলা অবাক হয়ে বললেন, তুমি সূর্য? ক্ষিতীশদা বললেন, আমার নাম কিন্তু সত্যিই ক্ষিতীশ ভট্টাচার্য, আমার আর কোনো নাম টাম নেই। ক্ষিতীশদার বলার ধরনে ওরা হেসে উঠল। সূর্য জিজ্ঞেস করল, ননি মেসোমশাই কোথায়? দীপ্তি বললেন, উনি এখনো জেল থেকে ছাড়া পাননি। ক্ষিতীশদা জিজ্ঞেস করলেন, ননি আবার কে? দীপ্তি হাসতে হাসতে বললেন, দীনেন্দার ভাই রনেন, সে আমার বর সেজেছিল এক সময়, আপনি জানেন না? এই ছেলেটা আবার তার সঙ্গে মেসোমশাই সম্পর্ক পাতিয়েছিল। ক্ষিতীশদা বললেন, ওহ, তোদের এই নামের গোলমাল নিয়ে আর পারা যায় না, যত সব নাটুকে কারবার, ওসব চুকে বুকে গেছে, এখন ছাড়তো। দীপ্তি বললেন, এর নামটাও তো আমি আগে জানতাম না। সূর্যর কীর্তি কাহিনী আমি এর তার মুখে কিছু কিছু শুনেছি, কিন্তু সে যে আমাদের এই অমর তা আমি বুঝবো কি করে? বছর 7 আগেকার ঘটনা হলেও সূর্যর এখনো সব মনে আছে। চন্দননগরের একটা নির্জন ভাঙা বাড়িতে কয়েকদিনের জন্য তারা সংসার পেতেছিল। বনলতা আর ননীমাধব এসেছিল স্বামী স্ত্রী সেজে। ডাকাতির অ্যাকশনের পর সূর্যর হাঁটুতে চোট লাগায় বনলতা কত যত্ন করে ব্যান্ডেজ বেঁধে দিয়েছিলেন।
সেই বনলতা আজকের দীপ্তি। দীপ্তি বললেন, আমাকে আর মাসি টাসি বলতে হবে না, দিদি বলবে এখন থেকে। তোমার তো নিজের দিদি নেই। সূর্য বলল, আপনার মনে আছে? আমার সব মনে আছে, তুমি আমাকে দেখে চিনতে পারোনি। চিনতে ঠিকই পেরেছিলাম, ক্ষিতীশদা অন্য নাম বলে নিয়ে এসেছিলেন তো। যোগানন্দকে তুমি মেরেছ? না না, আমি মারিনি। দলের সবাই জানে যোগানন্দকে তুমি শাস্তি দিয়েছ। তার ডেড বডি পড়েছিল রাস্তায়। সূর্য উত্তেজিতভাবে বলল, এটা একদম ভুল। আমি পারলে যোগানন্দদাকে সর্বশক্তি দিয়ে বাঁচাতাম সেই সময়, কিন্তু বাঁচাতে পারিনি। যোগানন্দদার পুরনো কথা ভুলে যান। 42-তে উনি যা করেছেন সব ভুলে যান। ওর নামে স্মৃতিস্তম্ভ হওয়া উচিত। ক্ষিতীশদা বললেন, যোগানন্দ বড় আনস্ক্রুপুলাস ছিল হে, ওকে কেউ কোনোদিন সম্মান করবে না। সূর্য যোগানন্দকে সমর্থন করার জন্য ব্যস্ত হয়ে পড়ল। একমাত্র সেই যোগানন্দের সঙ্গে দিনের পর দিন কাটিয়েছে, তার অনেক দুঃখ পথের সঙ্গী। কিন্তু দীপ্তি বা ক্ষিতীশদা সে কথা শুনতে চাইলেন না। এরপর একে একে আরো পুরনো বন্ধুদের কথা উঠল। কেউ মারা গেছে, কেউ এখনো জেইলে, কেউ এখন দেখা হলেও ওদের সঙ্গে কথা বলে না। দল ভেঙে গেছে, যুদ্ধ করার স্পৃহা আর কারুর নেই। তো পুরনো গল্প বলতে ভালো লাগে। ক্ষিতীশদা চন্দননগরের সে বাড়ির বৃত্তান্ত ভালো জানেন না। খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করতে লাগলেন। দীপ্তি এক একটা বলেন আর হাসিতে ফেটে পড়েন। জানেন ক্ষিতীশদা, এই ছেলেটা তখন সাঁতার জানতো না, সাঁতারও জানে না, আবার বিপ্লবী হবার শখ। আমাকে ধরেছিল সাঁতার শিখিয়ে দেবার জন্য। এত বড় বুড়োধারী ছেলেকে কি কোনো মেয়ে সাঁতার শেখাতে পারে? তারপর ওই বাড়িটার সিঁড়িতে আবার একটা ভীমরুলের চাক ছিল। এর যা ভয়, কিছুতেই সিঁড়ির ওই জায়গাটা দিয়ে একলা যেতে পারে না। আমি ভেবেছিলাম এ একটা বড় লোকের আদুরে ছেলে, ভিতুর ডিম, এর দ্বারা কোনো কাজ হবে না। কিন্তু রক্তগোপাল দা যেদিন এর সাহসের কথা বললেন, ক্ষিতীশদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ব্রজ মানুষ চিনতে কখনো ভুল করত না। ব্রজগোপালের কথা এসে পড়ায় তিনজনেই একসঙ্গে চুপ করে যায়। ব্রজগোপালের বিভৎস মৃত্যুর কথা ওদের মনে পড়ে, কেউ আর সে প্রসঙ্গের উল্লেখ করে না।